হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজ, দুটো সেশন আমরা অলরেডি করে ফেলেছি, আজকে আমাদের থার্ড সেশন। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলে দিই যে এই ওয়ান লাইনার সিরিজটা অর্থাৎ এই ওয়ান লাইনারগুলো আমি কিন্তু বানিয়েছি বিভিন্ন প্রিভিয়াস পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো জিওগ্রাফির ওপর থেকে এসছে সেই এমসিকিউগুলোর ওপর বেস করে। এবং শুধুমাত্র তাই নয়, আমি দেখেছি যে যে টপিকগুলোর ওপর বেস করে এমসিকিউগুলো হয়ে থাকে সেই সমস্ত টপিকগুলো রিলেটেড ওয়ান লাইনার দিয়ে আমার এই গোটা সিরিজটা কিন্তু সাজানো রয়েছে। তো আমি এই ওয়ান লাইনার মানে শুধুমাত্র একটা ইনফরমেশান একটা লাইনে তোমাদের সাথে শেয়ার করি না, আমি কিন্তু এই যে ওয়ান লাইনারটা রয়েছে সেইটা রিলেটেড আরও যত ইনফরমেশান আমার স্টকে আছে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো, অবশ্যই সেটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের ওয়ান লাইনারের থার্ড সেশন আমরা শুরু করি। প্রথম কি বলেছে, দ্য হুইচ রিভার ইজ নিয়ারেস্ট টু সিমলা। সিমলা মানে তোমরা জানো হিমাচল প্রদেশে রয়েছে সিমলা, হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা। আমি এখানে হিমাচল প্রদেশের একটা ম্যাপ দেখিয়েছি, এই হচ্ছে সিমলা। তাহলে সিমলার কাছাকাছি ইম্পর্টেন্ট রিভার কে রয়েছে না, ইন্দাসের যে 5টা ট্রিবিউটারি রয়েছে তাদের মধ্যে আমরা দেখব যে সাতলেজ রিভার কিন্তু ইম্পর্টেন্ট রিভার, যে ইন্দাসের সবথেকে নিয়ারেস্ট সিমলার সবথেকে নিয়ারেস্ট রিভার আমরা বলতে পারি। তো এই সাতলেজ হিমাচল প্রদেশে এন্টার করেছে শিবকিলা পাস দিয়ে, যেটা গ্রেটার হিমালয়তে রয়েছে। খুব ইম্পর্টেন্ট, বহুবার কোশ্চেনে এসছে যে সাতলেজ অরিজিনেট হয়েছে মানস সরোবরের কাছাকাছি রিজিয়ান টিবেটে রাক্ষস তাল লেক থেকে, এবং তারপর সে শিবকিলা পাস দিয়ে হিমাচল প্রদেশে এন্টার করেছে। তাই জন্য সাতলেজকে আমরা অ্যান্টিসিডেন্ট রিভার বলে থাকি। এবং হিমাচল প্রদেশের পরে সাতলেজ পাঞ্জাব দিয়ে ফ্লো করেছে। এবং তোমরা জানো ভাকরা নাঙ্গাল একটা ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে যার রিজার্ভার হচ্ছে গোবিন্দ সাগর লেক, যেটা এই সাতলেজ রিভারের ওপর রয়েছে। চলো তারপরে বলেছে যে এরিয়া অফ ফুড গ্রেনস ইন ইন্ডিয়া ইজ 60 to 70% অফ দ্য এরিয়া অফ টোটাল এগ্রিকালচারাল ক্রপ। ইন্ডিয়াতে টোটাল যত এগ্রিকালচারাল ক্রপ প্রোডাকশান হয়ে থাকে তার মধ্যে 60 থেকে 7%ই কি না ফুড গ্রেন, অর্থাৎ আমাদের খাওয়ার জন্য। স্বাভাবিকভাবেই ইন্ডিয়াতে এত পপুলেশন, তাদের খাবারের চাহিদাটা পূরণ করতেই আমরা সবথেকে বেশি এগ্রিকালচার করে থাকি। ঠিক আছে, নেক্সট বলছে রাইস বোল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলে না, তোমরা হয়তো জানো এটা সবাই যে বর্ধমানকে আমরা বলে থাকি। সেই বর্ধমান এখন দুটো ডিস্ট্রিক্টে ভাগ হয়ে গেছে, ইস্ট বর্ধমান এবং ওয়েস্ট বর্ধমান। তাই ইস্ট বর্ধমানে এগ্রিকালচারটা ভালো হয়, তাই আমরা এখন ইস্ট বর্ধমানকে বলবো। আর ওয়েস্ট বর্ধমান তোমরা জানো যে আসানসোল দুর্গাপুর এটা পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এমনকি রানীগঞ্জে আমাদের কোল পাওয়া যায়। তাই ওয়েস্ট যে বর্ধমানটা সেটা কিন্তু অনেকটা এই মিনারেল বা ইন্ডাস্ট্রি বেস করে রয়েছে এরকম ডিস্ট্রিক্ট। আর ইস্ট বর্ধমানকে আমরা বলবো এখন রাইস বোল অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট বলছে যে হোয়ার ইজ দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন অফ জুট ইন ইন্ডিয়া। তা স্বাভাবিকভাবেই আমাদের ভাগীরথী হুগলি যে বা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা যে ডেল্টা রিজিয়ান, এইখানেই কিন্তু বরাবর জুট কাল্টিভেশনটা ভালো হয়ে থাকে। এখনও আমরা যদি স্টেট ওয়াইজ দেখি, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুট প্রোডাকশানে প্রথম। আচ্ছা, নেক্সট বলেছে দ্য টার্ম গ্রিন রেভলিউশন হ্যাজ বিন ইউজ টু ইন্ডিকেট হায়ার প্রোডাকশান। স্বাভাবিক, রেভলিউশন মানেই আমরা বুঝি বিপ্লব, অর্থাৎ যা হবে খুব ধামাকা দিয়ে হবে আর কি। তাহলে গ্রিন রেভলিউশন মানে আমি এগ্রিকালচারাল প্রোডাকশান তো ইনক্রিজ করব অবশ্যই, কিন্তু কি ওয়েতে না বাই ইনক্রিজিং এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি পার হেক্টর, অর্থাৎ একটা ডেফিনিট যে ল্যান্ড এরিয়া তার মধ্যে থেকে আমি কত বেশি আউটপুট পেতে পারি, পার হেক্টর কত বেশি প্রোডাকশান করতে পারি, সেটাই কিন্তু ছিল এই গ্রিন রেভলিউশনের অ্যাকচুয়ালি মোটো। তো এখানে তোমাদের আরেকটা টার্ম বলে রাখি, তোমরা হয়তো দেখবে বিভিন্ন জায়গায় যে ইন্টেন্সিভ এগ্রিকালচার এবং এক্সটেন্সিভ এগ্রিকালচার। তাহলে এই গ্রিন রেভলিউশনে যেটা করা হয় সেটা কি টাইপের না ইন্টেন্সিভ এগ্রিকালচার, অর্থাৎ আমার ল্যান্ড কম রয়েছে কিন্তু পপুলেশন অনেক রয়েছে, তাদেরকে খাওয়াতে হবে। তাহলে আমি কি চাইবো না আমার অল্প জায়গার মধ্যে থেকে আমার বেশি আউটপুট আসুক, এটাকেই বলা হয় ইন্টেন্সিভ এগ্রিকালচার। আর যদি এক্সটেন্সিভ বলা হয় তার মানে সেখানে প্রচুর ল্যান্ড রয়েছে কিন্তু তুলনামূলক মানুষ অনেক কম রয়েছে, তাই সেখানে আমার এই আউটপুটটা অনেক বেশি হতে হবে এমন কোনো ব্যাপার নেই, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এগ্রিকালচার করা হয়েছে, সেটা হচ্ছে এক্সটেন্সিভ এগ্রিকালচার। যেখানে যেখানে পপুলেশন বেশি শহরাঞ্চলে বা শহরতলি আশেপাশে অঞ্চলে সেই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম আমরা এই ইন্টেন্সিভ এগ্রিকালচারই দেখতে পাই।
চলো তারপর বলেছে গ্রিন রেভলিউশন ওয়াজ মোস্ট সাকসেসফুল। তাহলে গ্রিন রেভলিউশন কোথায় হয়েছিল না আমাদের ওয়েস্টার্ন বা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে হয়েছিল, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গায়, সেই জায়গাতেই কিন্তু গ্রিন রেভলিউশনটা সব থেকে বেশি সাকসেসফুল হয়েছিল, যেটা 1960s দিকে হয়েছিল ইন্ডিয়াতে, তাই তো। এবং সেখানে সব থেকে বেশি ফোকাস করা হয়েছিল কোন এগ্রিকালচারাল ক্রপের ওপর না হুইটের ওপর, গম, ঠিক আছে, ধানের ওপর কিন্তু হয়নি। এবং পরবর্তীকালে আমাদের 2000 সালের দিকে আশেপাশে এই সময়টায় একটা ইস্টার্ন ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশনের কথাও হয়েছে, বা যাকে অনেক সময় এভারগ্রিন রেভলিউশনও বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট বলছে যে গ্রিন রেভলিউশন ইজ রিলেটেড টু হুইচ ক্রপ, আমি তো বলেই দিলাম। তাহলে ইন্ডিয়াতে প্রথম যে গ্রিন রেভলিউশনটা হয়েছিল সেটা কিন্তু হুইটকে বেস করে হয়েছিল, হুইটের প্রোডাকশনকে বাড়ানোর জন্য। নেক্সট বলেছে যে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া যদি বলে তাহলে অবশ্যই MS স্বামীনাথন। আমি তোমাদেরকে ছবিটা দেখানোর জন্য এখানে রেখেছি যে MS স্বামীনাথনকে বলা হয় যে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি ইন ইন্ডিয়াটা না বলতো, সেই কোশ্চেনটাও কিন্তু বহুবার এসছে বিভিন্ন পরীক্ষায়, যে ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়, অর্থাৎ ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয় না আমরা বলে থাকি নরম্যান বোরলগ। উনি একজন USA অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অধিবাসী ছিলেন, যিনি প্রথম এই কনসেপ্টটা গ্রিন রেভলিউশন ব্যাপারটা এনেছিলেন, এবং মেক্সিকোতে এটা কিন্তু সাকসেসফুল হয়েছিল, ঠিক আছে। তাহলে শুধু যদি বলা হয় যে ফাদার অফ গ্রিন রেভলিউশন তাহলে আমরা বলবো নরম্যান বোরলগ, আর যদি ইন্ডিয়াতে বলা হয় তখন হয় MS স্বামীনাথন। আচ্ছা, নেক্সট বলেছে হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ কল্ড আ রাইস বোল। খুব ইম্পর্টেন্ট, একটু আগে ওয়েস্ট বেঙ্গলের রাইস বোলের কথা হচ্ছিল, তখন ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি যে ইন্ডিয়াতে রাইস বোল, আমরা রাইস বোল অফ ইন্ডিয়া কোন স্টেটকে বলবো, তখন কিন্তু সেটা অন্ধ্রপ্রদেশকে বলা হয়। কারণ অন্ধ্রপ্রদেশের গোদাবরী যে ডেল্টা, সেই জায়গায় দুটো ডিস্ট্রিক্ট রয়েছে, ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট। এই দুটো ডিস্ট্রিক্টেই কিন্তু সব থেকে বেশি, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্ডিয়ার মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সব থেকে বেশি ধান প্রোডাকশান, রাইস প্রোডাকশান বা প্যাডি প্রোডাকশান কিন্তু এইখানেই হয়ে থাকে, ইস্ট গোদাবরী এবং ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ। তাই জন্য স্টেট ওয়াইজ অন্ধ্রপ্রদেশকে রাইস বোল অফ ইন্ডিয়া বলে। রাইস বোল অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়, এটাও একটা কোশ্চেন রয়েছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো নোট করে রেখো। রাইস বোল অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কোয়েম্বাটুরকে, ঠিক আছে, বা থাঞ্জাভুরকে দেখবি অনেক সময় বলা হয় যে রাইস বোল অফ সাউথ ইন্ডিয়া। চলো নেক্সট বলেছে যে অপারেশন ফ্লাড কিসের সাথে রিলেটেড না অপারেশন ফ্লাড, বা অনেক সময় তোমরা শুনবে যে হোয়াইট রেভলিউশন, দুটো একই ব্যাপার, কিসের সাথে রিলেটেড না মিল্ক প্রোডাকশান, ঠিক আছে। মিল্ক প্রোডাকশান যখন আমাদের ইনক্রিজ করেছিল ইন্ডিয়াতে, সেটাকে আমরা হোয়াইট রেভলিউশন বলেছি অথবা অপারেশন ফ্লাড বলেছি। এই জায়গা থেকে আরেকটা কোশ্চেন হয় যে ফাদার অফ হোয়াইট রেভলিউশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে হোয়াইট রেভলিউশন বা ফাদার অফ হোয়াইট রেভলিউশনের জনক কাকে আমরা বলবো না, সেটা হচ্ছে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট MS স্বামীনাথনের মতো, ঠিক আছে। আমাদের যে আমুল তৈরি হয়েছিল মিল্ক প্রোডাকশান, তো সেটা কিন্তু মূলত ওনারই আইডিয়া। তাই ফাদার অফ হোয়াইট রেভলিউশন বা মিল্ক প্রোডাকশানের ক্ষেত্রে জনক বললে আমরা বলবো ভার্গিস কুরিয়েনকে। নেক্সট চলো বলছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ ইন্ডিয়াস টোটাল পপুলেশন ইজ এমপ্লয়েড ইন এগ্রিকালচার। এখনও কিন্তু 65%, তবে 65% ডাইরেক্ট এগ্রিকালচারের সাথে রিলেটেড নয়, সেটা একটু তোমাদের বুঝতে হবে যে এগ্রিকালচার এবং এগ্রিকালচার অ্যালায়েড যে অ্যাক্টিভিটি, ঠিক আছে, সেইটা যদি আমরা দেখি তাহলে ওভারঅল আমরা কিন্তু দেখব যে মোর দ্যান 50%, মোর দ্যান 60-65% কিন্তু এখনও এগ্রিকালচারের ওপরেই ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার পপুলেশন, ঠিক আছে। নেক্সট বলেছে ইয়েলো রেভলিউশন ইন ইন্ডিয়া। ইয়েলো রেভলিউশন কিসের সাথে রিলেটেড না অয়েল সিডের সাথে রিলেটেড। তোমরা অনেকে এই জায়গাটায় গুলাও, একটা হচ্ছে ইয়েলো রেভলিউশন, একটা হচ্ছে গোল্ডেন রেভলিউশন। ইয়েলো রেভলিউশন সবসময় মনে রাখবে অয়েল সিড, তো দেখো সূর্যমুখী ফুল, তাই না, সূর্যমুখী তেল হয় না, সূর্যমুখী কী রঙের হয়, হলুদ রঙের হয় না, তাহলে সেখান থেকে তোমরা মনে রাখতে পারো যে ইয়েলো রেভলিউশন ইজ রিলেটেড টু অয়েল সিড, সব টাইপের অয়েল সিড। আর যেটা বললাম যে গোল্ডেন রেভলিউশন হচ্ছে রিলেটেড টু হর্টিকালচার বা হানি প্রোডাকশান, ঠিক আছে, মধু, হানি দেখবে অনেকটা গোল্ডেন কালারের দেখতে হয় লাইট পড়লে পরে, তাহলে গোল্ডেন রেভলিউশন ইজ রিলেটেড টু হানি বা হর্টিকালচার। আর আরেকটা হয় সেটা গোল্ডেন ফাইবার রেভলিউশন। গোল্ডেন ফাইবার তো তোমরা বুঝতেই পারো যে জুটকে আমরা গোল্ডেন ফাইবার বলে থাকি, তাহলে গোল্ডেন ফাইবার ইজ রিলেটেড টু জুট।
তারপর বলেছে হাউ মেনি এগ্রিকালচারাল ক্লাইমেটিক রিজিয়ান, বা একে অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়ান বলা হয়, অর্থাৎ ক্লাইমেটের ওপর আমাদের ইন্ডিয়ার সব জায়গায় মানে ওভারঅল ক্লাইমেট ট্রপিক্যাল মনসুন টাইপের হলেও ক্লাইমেটের একটা ভ্যারাইটি আমরা ইন্ডিয়ার রিজিওনাল দেখতে পাই। তো সেই যে মানে কোথাও রেনফল বেশি হয়, কোথাও একেবারেই রেনফল হয় না, কোথাও টেম্পারেচার খুব বেশি থাকে, আবার পেনিনসুলার ইন্ডিয়া সারা বছর মডারেট অর্থাৎ নাতিশীতোষ্ণ টাইপের ক্লাইমেট থাকে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের যে ক্লাইমেট, তার যে ভ্যারিয়েশান অর্থাৎ টেম্পারেচার আর রেনফলের উপর যে ভ্যারিয়েশান, সেইটাকে বেস করে কোন জায়গায় কোন এগ্রিকালচারাল ক্রপ করলে সেটা সুইটেবল হবে বা লং টার্ম আমাদের সাস্টেন করবে, সেই রেসপেক্টে আমাদের এই জোনগুলোকে ডিভাইড করা হয়েছে। তাহলে একে আমরা শর্টে অ্যাগ্রো ক্লাইমেটিক জোনও বলে থাকি। তাহলে কটা রয়েছে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়াতে 15টা এরকম অ্যাগ্রো ক্লাইমেটিক জোন রয়েছে। নেক্সট চলো কি বলছে না, সোশ্যাল ফরেস্ট্রি। সোশ্যাল ফরেস্ট্রি এইটা মানে কি না, গ্রোয়িং অ্যান্ড অ্যারেঞ্জিং ইউজফুল প্ল্যান্টস অন গভর্নমেন্ট ওন ল্যান্ড। এবারে যাকে আমরা বাংলায় বলি সামাজিক বনসৃজন, ঠিক আছে, তাকেই বলা হয় সোশ্যাল ফরেস্ট্রি। এই সোশ্যাল ফরেস্ট্রি তোমরা যদি একটু ভেবে দেখো তোমরা বুঝবে যে শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে এই দু জায়গাতেই কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি হতে পারে, কিন্তু তার যে পারপাসটা, তার যে নিডটা, সেটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। সিটি শহরাঞ্চলে আমাদের দেখবো যে গাছপালা লাগানোর জায়গা কম, তো সেখানে আমাদের যেগুলো ওয়েস্ট ল্যান্ড বা ল্যান্ড পড়ে আছে অথবা রাস্তার ধারে বড় কোনো রিভার থাকলে রিভারের ধারে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত গাছপালাগুলো লাগানো হয়। মেনলি শহরাঞ্চলে গাছপালা কম, অক্সিজেনের প্রোডাকশান যাতে বাড়ে আরও, ঠিক আছে, পলিউশন যাতে কমে। আর গ্রামাঞ্চলে আমরা দেখব যে সেখানে এগ্রিকালচারাল ল্যান্ডের মাঝে কোথাও কোথাও যদি একটু ছায়ার দরকার হয় সেখানে সেরকম গাছ লাগানো হয়, যে গাছের টিম্বার ভ্যালু বেশি রয়েছে, যাকে আমরা ফুয়েল বা ফডার হিসেবে ইউজ করতে পারি, জ্বালানি হিসেবে ইউজ করতে পারি, সেই সমস্ত টাইপের গাছপালা কিন্তু আমরা, সেগুলোও সোশ্যাল ফরেস্ট্রির মধ্যে পড়ে। বা তুমি বিভিন্ন ফলের বাগান করতে পারো, হর্টিকালচার, তো সেই রকম টাইপের সেগুলোও কিন্তু গ্রামাঞ্চলে আমরা দেখব সোশ্যাল ফরেস্ট্রি বিভিন্ন টাইপের। নেক্সট চলো বলেছে যে ট্র্যাডিশনাল এরিয়া অফ ট্যাঙ্ক ইরিগেশন। ট্যাঙ্ক ইরিগেশন আমরা সবথেকে বেশি ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়ায় দেখতে পাবো। স্টেট ওয়াইজ বললে তামিলনাড়ুর কথা প্রথম আসে, ঠিক আছে। তো ট্যাঙ্ক ইরিগেশন ব্যাপারটা কি না, আমাদের পেনিনসুলাতে দেখবো আমরা যে, বা ওভারঅল ইন্ডিয়াতে আমাদের যে রেনফলটা সারা বছরের অ্যানুয়াল রেনফলটা বছরের একটা টাইম 3 থেকে 4 মাস হয়ে যায়, সেটাকেই আমরা মনসুন টাইম বলি। তো এছাড়া আর কিন্তু আমাদের পেনিনসুলার ইন্ডিয়া সারা বছর রেনফল পায় না। তো সেই কারণে আমাদের যে ডেলি ওয়াটার ইউজ লাগে প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার, তো তোমরা জানো যে সাউথ ইন্ডিয়ার রিভারগুলোকেও আমরা সেই জন্য বলি যে বৃষ্টির জলে পুষ্ট নদী বা নন পেরিনিয়াল রিভার, যেগুলো বছরের ড্রাই সিজনটায় শুকিয়ে যায়। তাহলে সেই জন্য ওয়াটারকে স্টোর করে রাখার জন্য বিভিন্ন পারপাসে, তো সেটা এগ্রিকালচারাল পারপাসে, সেই জন্য এটাকে ট্যাঙ্ক ইরিগেশন বলা হয়েছে। তো তামিলনাড়ুর দিকে দেখবে যে বিভিন্ন রকম টেম্পেল রয়েছে, যেই টেম্পেলের মাঝে এরকম বড় বড় ট্যাঙ্ক বানানো রয়েছে, ঠিক আছে। তো সেখানে ওয়াটারটাকে স্টোর করে ড্রাই সিজনে সারা বছর ইউজ করা হতো। তো সেইটাকেই আমরা ট্যাঙ্ক ইরিগেশন বলি, যেটা এখন হয়তো আগের থেকে অনেক কমে গেছে, কারণ এখন আমরা অনেক ড্যাম এগুলো বানিয়ে নিয়েছি, তাদের রিজার্ভার থেকে ওয়াটার সাপ্লাই করা হয়। কিন্তু মূলত ট্যাঙ্ক ইরিগেশন সাউথ ইন্ডিয়া বা তামিলনাড়ুতে সব থেকে বেশি দেখা যায়। যদুগোড়া খুব ফেমাস মাইন, পরীক্ষায় বহুবার এসছে, ঠিক আছে। ঝাড়খণ্ডে রয়েছে যদুগোড়া। কেন ফেমাস না, ইউরেনিয়াম ডিপোজিট রয়েছে, ইউরেনিয়াম মাইন সব থেকে বড় ইন্ডিয়ার, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের যদুগোড়া। আর রিসেন্টলি আরেকটা খবরে এসছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের এই থুমালাপল্লী, এই জায়গাটায় বলা হচ্ছে যে, মানে অনুমান করা হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ইউরেনিয়াম ডিপোজিট, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ইউরেনিয়াম ডিপোজিট কোথায় পাবো না, অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছে থুমালাপল্লী বলে একটা মাইন, সেই রিজিয়ন। আচ্ছা, নেক্সট বলছে দ্য স্টেট হুইচ ইজ ফেমাস ফর ব্যাক ওয়াটার। ব্যাক ওয়াটার এই টার্মটা ইন্ডিয়া শুধুমাত্র একটা স্টেটের কোস্ট লাইনেই দেখা যায়, সেটা হচ্ছে কেরালা। কেরালা মানে হচ্ছে মালাবার কোস্ট। তাহলে এই মালাবার কোস্ট কিন্তু ফেমাস ফর ব্যাক ওয়াটার। ইন্ডিয়ার আর কোনো কোস্ট লাইনে এই ব্যাক ওয়াটার ফিচারটা এত ভালো দেখা যায় না। আমরা কোস্টাল রিজিয়নে প্রচুর লেক দেখতে পাই, যেগুলো ওশান বা সিয়ের সাথে কানেক্টেড, যাকে আমরা কি বলি না, লেগুন বলি। আমাদের ইস্ট কোস্টে দেখো চিল্কা আছে, পুলিকট আছে, তেমনি ওয়েস্ট কোস্টের মধ্যে মালাবার কোস্টটা এমনই লো ল্যান্ড যে সেই জায়গাতেও এরকম অনেক কোস্টাল লেক তৈরি হয়েছে। সেগুলো কিন্তু লেগুনই, অ্যাকচুয়ালি জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে
লেগুন, কিন্তু তাদেরকে লোকালি আমরা কি নামে চিনি না কয়াল, KAYAL। এই কয়ালও শুধুমাত্র কোথায় দেখা যায় না কেরালা মালাবার কোস্টেই দেখা যায়, এবং এই কয়ালই হচ্ছে যে ব্যাক ওয়াটার ফিচারের একটা এক্সাম্পল বা একটা রেজাল্ট। ঠিক আছে, তো আমরা বলি সবথেকে বড় কয়াল কোনটা না আমাদের ভেম্বনাথ কয়াল, তাছাড়াও অস্তমুদি কয়াল খুব ফেমাস ইম্পর্টেন্ট একটা কয়াল, আরও প্রচুর কয়াল আছে। তো সেই ব্যাক ওয়াটার বা কয়াল এই ফিচারটা আমরা কেরালা কোস্টেই দেখতে পাবো বা মালাবার কোস্টে দেখতে পাবো। তাহলে ব্যাক ওয়াটার কীরকম হয় না ব্যাক ওয়াটার হচ্ছে ওশান এবং ল্যান্ডের ইন্টিরিয়ারে যে লো ল্যান্ড, এই দুইয়ের মাঝে একটা ন্যাচারাল ব্যারিয়ার আছে, যেমন স্যান্ড বার বা স্যান্ড ব্যাঙ্ক তৈরি হয়েছে কিছু। এবার যখন হাই টাইড হয় তখন ওশান থেকে ওয়াটার কিন্তু এন্টার করে এই যে স্যান্ড ব্যাঙ্কটা সেইটা ছাপিয়ে, বা সরু সরু যে লিঙ্ক রয়েছে চ্যানেল রয়েছে সেইগুলোর মাধ্যমে ওয়াটার যখন ল্যান্ডের ইন্টিরিয়ারে এন্টার করে তখন কোস্টাল রিজিয়নের এই লো ল্যান্ডগুলো ভরে যায়। আবার যখন ওয়াটারের লেভেলটা কমে যায় মানে লো টাইড হয় তখন এই ওয়াটারটা ন্যাচারালি কিন্তু আবার ওশানে বেরিয়ে যায়। অথবা যে রিভারগুলো আসছে কোস্টাল রিজিয়নে তাদের মাউথের দিকে, সেই রিভারগুলো ডাইরেক্ট আরাবিয়ান সিতে গিয়ে পড়তে পারে না, তারা প্রথমেই লো ল্যান্ডগুলোর মধ্যে এন্টার করে, তাই তাদের ওয়াটারটা প্রথমেই লো ল্যান্ডের মধ্যে ভর্তি হয়, তারপরে সেই এক্সেস ওয়াটারটা ধীরে ধীরে গিয়ে আরাবিয়ান সি এর মধ্যে এন্টার করে। তো এইরকমই লো ল্যান্ড ফিচার এবং বিভিন্ন যে লেক টাইপের তৈরি হয়েছে মালাবার কোস্টে সেগুলোকেই আমরা কয়াল বলে থাকি। আরেকটা টার্ম এখানে তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার। অনেক সময় তোমরা এই টার্মটাও শুনবে। এই ব্র্যাকিশ ওয়াটার মানে কি? ব্র্যাকিশ ওয়াটার আর ব্যাক ওয়াটার দুটো কিন্তু আলাদা। ব্র্যাকিশ ওয়াটার কাকে বলবো না যে জায়গায় আমরা দেখব যে এরকম স্যালাইন ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার দুটো একসাথে মিক্স হচ্ছে, সেই জায়গার ওয়াটারের স্যালিনিটি কি হবে? ফ্রেশ ওয়াটারের থেকে বেশি হবে, কিন্তু সি ওয়াটার বা ওশান ওয়াটারের থেকে কম হবে। তো সেই রকম ধরনের ওয়াটারকে আমরা বলি ব্র্যাকিশ ওয়াটার। তাহলে আমাদের যত এরকম লেগুন হোক বা কয়াল হোক যাই রয়েছে, সেখানে যদি ল্যান্ডের ইন্টিরিয়ার থেকে কোনো ফ্রেশ ওয়াটার স্ট্রিম বা রিভার এসে পড়ে, তাহলে সে ফ্রেশ ওয়াটার নিয়ে এসে এই লেকের মধ্যে দিচ্ছে, কিন্তু আবার তার সাথে যেহেতু সি এর কানেকশন রয়েছে তাই জন্য স্যালাইন ওয়াটারও কিন্তু হাই টাইডের সময় লেকের মধ্যে এন্টার করছে। তাই এই লেকের ওয়াটারের যে স্যালিনিটি সেটা ওশান ওয়াটারের থেকে কম হবে, কিন্তু ফ্রেশ ওয়াটারের থেকে বেশি হবে। এই রকম ধরনের ওয়াটারকে আমরা বলবো ব্র্যাকিশ ওয়াটার, এবং সেই লেককে বলবো ব্র্যাকিশ ওয়াটার লেক। তাহলে ইস্ট কোস্টে চিল্কা বা পুলিকট হোক বা ওয়েস্ট কোস্টে আমাদের কয়ালগুলো ভেম্বনাথ বা অস্তমুদি হোক, এরা সবাই কিন্তু ব্র্যাকিশ ওয়াটার লেক, সবাই কিন্তু লেগুন, যে লেগুনকে মালাবার কোস্টে কয়াল বলে, এবং স্পেশালি মালাবার কোস্টে ব্যাক ওয়াটার একটা ডিফারেন্ট ফিচারও দেখা যায়। ঠিক আছে, চলো অনেক কথা বললাম ব্যাক ওয়াটার নিয়ে। নেক্সট কি বলেছে না দ্য মেন মিনারেল ফাউন্ড ইন দ্য আপার ব্রহ্মপুত্র ভ্যালি। আপার ব্রহ্মপুত্র ভ্যালি মানে ব্রহ্মপুত্র ইন্ডিয়াতে যে রিজিয়ানটা পাই তার আপার রিজিয়ান, অর্থাৎ একদম ইস্টার্ন আসাম। সেই জায়গায় তোমরা জানো ইন্ডিয়ার সবথেকে পুরনো অয়েল ফিল্ড কে রয়েছে? ডিগবয়। তাহলে ডিগবয়, নাহারকাটিয়া এই যে জায়গাগুলো, তাহলে আমরা কি পাই না পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল পেয়ে থাকি। আর বলেছে যে নেক্সট বলছে দ্য গন্ডোয়ানা কোল মাইন ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়াতে যা কোল পাওয়া যায় তার 98% হচ্ছে গন্ডোয়ানা কোল, এবং এই গন্ডোয়ানা রিজিয়ান বলতে কোনটা বোঝায় না মূলত ঝাড়খণ্ডকে বেস করে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটাকে আমরা বলি গন্ডোয়ানা রিজিয়ান বা এটাকে সিংভূম ল্যান্ডমাসও বলা হয়ে থাকে। তাহলে এই জায়গাতেই আমরা দেখব যে ইন্ডিয়ার 98% কোল এইখানেই ডিপোজিট রয়েছে, এবং সেটা কি টাইপের কোল না সেকেন্ড গ্রেড বিটুমিনাস টাইপের কোল। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র কোল মাইন রয়েছে রানীগঞ্জ, আজও রানিং, সব থেকে পুরনো সেটা হচ্ছে রানীগঞ্জ। তা সেখানেও এই গন্ডোয়ানা কোলই কিন্তু পাওয়া যায়। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিংয়ে অল্প কোল ডিপোজিট পাওয়া যায়। চলো, আর রানীগঞ্জ অবশ্যই ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ে। একটু আগে আমি বলছিলাম যে মেনলি মিনারেল বা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বর্ধমান। চলো নেক্সট কি বলছে না হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভ। তাহলে এক্ষুনি বললাম গন্ডোয়ানা কোল সব থেকে বেশি, এবং কোথায় সব থেকে বেশি পাওয়া যায় না ঝাড়খণ্ডে পাওয়া যায়। এবার এই কোশ্চেনটাই তোমাদেরকে অনেকভাবে ঘুরিয়ে করা হয়, যেমন সব থেকে বেশি বিটুমিনাস টাইপের কোল বা গন্ডোয়ানা কোল আমরা কোন রিভার ভ্যালিতে পাই। তাহলে ছোট নাগপুর প্ল্যাটু, এই যে গন্ডোয়ানা রিজিয়ানটা, এই রিজিয়ানটা মানে হচ্ছে
ঝাড়খণ্ডকে বেস করে আমাদের যে প্ল্যাটুটা সেটা ছোট নাগপুর প্ল্যাটু। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম যে পাহাড়গুলো পাওয়া যায় এগুলো ছোট নাগপুর প্ল্যাটুরই পার্ট, ঠিক আছে। তো এই যে ছোট নাগপুর প্ল্যাটু রিজিয়ান, এই রিজিয়ানের মেন রিভার কোনটা? দামোদর। তাই সব থেকে বেশি গন্ডোয়ানা কোল ডিপোজিট আমরা দামোদর রিভার ভ্যালিতেই পাবো। বেশ, নেক্সট বলছে কি না, পান্না ইন মধ্যপ্রদেশ ফেমাস ফর। পান্না এবং আরেকটা ডিস্ট্রিক্টের কথা মনে রাখবে মধ্যপ্রদেশের, সেটা হচ্ছে সাতনা। পান্না এবং সাতনা মধ্যপ্রদেশের একদম নর্থ ইস্টার্ন পার্ট। অনেক সময় বলা হয় যে এই পান্না যে ডায়মন্ড মাইনটা সেটা কোন প্ল্যাটুর ওপর রয়েছে, তাহলে এই রিজিয়ানে কোন প্ল্যাটু রয়েছে না, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ মিলিয়ে এই জায়গাটায় রয়েছে বুন্দেলখণ্ড প্ল্যাটু। এই বুন্দেলখণ্ড প্ল্যাটু রিজিয়ানে আমরা এই পান্নাকে পাই মধ্যপ্রদেশে, যেটা ইন্ডিয়ার ফেমাস ডায়মন্ড মাইন। এবং তারপরেরটাতেই দেখা আমি বলেছি পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। পান্না কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফরেস্ট রিজিয়ানও রয়েছে এবং সেটা পান্না বায়োস্ফিয়ার রিজার্ভও ডিক্লেয়ার হয়েছে। ন্যাশনাল পার্ক তো অবশ্যই হয়েছে, টাইগার রিজার্ভ অবশ্যই হয়েছে। মধ্যপ্রদেশে আমাদের টাইগার পপুলেশন সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো সেই পান্না যে রিজিয়ানটা সেটা কোন নদীর পাড়ে রয়েছে, সেটা হচ্ছে কেন রিভার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনও বহুবার জিজ্ঞেস করা হয়। কেন নদীর পাড়েই বা পান্না বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে দিয়ে কোন রিভার ফ্লো করছে, তো কেন রিভারই ফ্লো করছে। ডায়মন্ড মাইন কোন নদীর পাড়ে, কেন রিভারের পাশেই রয়েছে। বুন্দেলখণ্ড প্ল্যাটুর ইম্পর্টেন্ট দুটো রিভার হলো বেতোয়া এবং কেন, ঠিক আছে। চলো, পান্না হলো। আর নেক্সট কি বলছে না, খেত্রি। খেত্রি কেন ফেমাস? খেত্রির নাম তোমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় থেকে শুনে আসবে না। রাজস্থানের খেত্রি কপার মাইনের জন্য ফেমাস। কপার প্রোডাকশন করা হয়ে থাকে এবং সবথেকে বেশি কপার ডিপোজিটও রাজস্থানে রয়েছে বলেই মনে করা হয়। নেক্সট বলেছে চলো, দ্য রোটাং পাস অ্যান্ড অটল টানেল সিচুয়েটেড অ্যাক্রস। তাহলে রোটাং পাস বা অটল টানেলকে আমরা কোথায় পাবো না, হিমাচল প্রদেশে পাবো। কুলু মানালির সাথে লাহুল স্পিতি ডিস্ট্রিক্টকে কানেক্ট করে এই রোটাং পাস। তা রোটাং পাস একটা হাই অল্টিটিউড পাস ছিল এবং সেটা শীতকালে এতই মানে স্নোয়ে ঢেকে যেত যে সেইখানে আমাদের কমিউনিকেশান কিন্তু কাট আউট হয়ে যেত লিঙ্কটা। তো সেই জন্য আমরা সেইখানে পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে দিয়ে কি বানিয়েছি না, অটল টানেল, যেটা এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের অ্যাবাভ 10,000 মিটার হাইটে, মানে সরি অ্যাবাভ 10,000 ফিট হাইটে কিন্তু এখনও অবধি লংগেস্ট টানেল, ঠিক আছে। এই অল্টিটিউডে ওয়ার্ল্ডের মধ্যে এখনও লংগেস্ট টানেল হচ্ছে অটল টানেল। তো দুটোই রয়েছে স্বাভাবিকভাবেই পীর পাঞ্জাল রেঞ্জে, পীর পাঞ্জাল রেঞ্জের একদম ইস্টার্ন সাইডে এসে রয়েছে হিমাচল প্রদেশ। তারপর বলছে যে মুম্বাই হাই অয়েল ফিল্ড, এটাকে আমরা কোথায় পাই না, মুম্বাই থেকে আমরা যদি কিছুটা অফশোর রিজিয়ানে যাই তাহলে আমরা দেখব যে ওয়াটার আমাদের মুম্বাই কোস্ট থেকে, মহারাষ্ট্র কোস্ট থেকে কিছুটা দূরে গিয়ে রয়েছে। তাই জন্য বলা হয়ে থাকে যে কন্টিনেন্টাল শেলফ রিজিয়ান, আরাবিয়ান সি এর যে কন্টিনেন্টাল শেলফ রিজিয়ান সেইখানে এই মুম্বাই হাই অয়েল ফিল্ডটা রয়েছে। নেক্সট কি বলছে না, হুইচ রিভার্স মিট অ্যাট তান্ডি ইন হিমাচল প্রদেশ অ্যান্ড ফ্লোজ অ্যাজ চেনাব রিভার। আবার হিমাচল প্রদেশের কথা, হিমাচল প্রদেশের তান্ডি বলে একটা জায়গায় দুটো রিভার, চন্দ্রা রিভার এবং ভাগা রিভার, এরা দুজন মিট করেছে এবং তারপর থেকে এই চেনাব বা চন্দ্রভাগা নাম নিয়ে ফ্লো করেছে। তো এই চেনাব আর বিয়াসের অরিজিনটাও কিন্তু তোমাদের বারবার কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যে এই চন্দ্রা বলে যে রিভারটা, এই চন্দ্রা রিভারটা অরিজিনেট হয়েছে এই রোটাং পাস রিজিয়ান বা লাহুল স্পিতি রিজিয়ানে। কুনজুম বলে একটা পাস রয়েছে লাহুল স্পিতি রিজিয়ানে, কুনজুম পাসের কাছে চন্দ্রতাল বলে একটা লেক থেকে অরিজিনেট হয়েছে এই চন্দ্রা রিভার। আর ভাগা রিভার বারালাচা পাস, আরও কিছুটা হাই অল্টিটিউডে হিমাচল প্রদেশ এবং লাদাখকে কানেক্ট করছে যে বারালাচা পাস, সেই বারালাচা পাসের কাছে সুরাজতাল বা সুরিয়াতাল লেক থেকে অরিজিনেট হয়েছে ভাগা রিভার। তারপরে তারা দুজন এসে তান্ডিতে মিট করে হয়েছে চেনাব রিভার। নেক্সট বলছে দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ ইন, কোথায় রয়েছে? তাহলে ইন্ডিয়াতে প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছিল ছোটো নাগপুর প্ল্যাটুকে বেস করে। তার একটাই কারণ যে ইন্ডিয়াতে আমরা যদি দেখো যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির যে মেন র মেটেরিয়াল অর্থাৎ আয়রন ওর, সেই আয়রন ওর কিন্তু ইন্ডিয়াতে শুধুমাত্র এই ছোটো নাগপুর প্ল্যাটু রিজিয়ানে পাওয়া যায় এমনটা কিন্তু নয়। তাছাড়াও কিন্তু আমাদের যে ধারওয়াড় প্ল্যাটু অর্থাৎ কর্ণাটক রিজিয়ানেও কিন্তু প্রচুর আয়রন ওর পাওয়া যায়।
তাও কেন সবথেকে বেশি বা প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি বেশি করে কোথায় হয়েছিল? ঝাড়খণ্ডকে বেস করে বা ছোটনাগপুর প্ল্যাটুকে বেস করে। তার একটাই কারণ যে শুধু আয়রন ওর দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না, আমার ফুয়েল দরকার। সেই ফুয়েল হিসেবে যে প্রথম আমাদের প্রাইমারি সোর্স ছিল কোল, সেই কোল ডিপোজিট পুরোটাই কিন্তু ছোটনাগপুর প্ল্যাটুতে ডিপোজিটেড ছিল। তো সেই জন্য যেহেতু সাউথ ইন্ডিয়াতে বা ধারওয়াড় প্ল্যাটুতে আয়রন ওর বা অন্যান্য মিনারেল ডিপোজিট থাকলেও কোনো রকম কোনো কোল ডিপোজিট পাওয়া যায় না, সেই জন্য আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক পরে গিয়ে ডেভেলপ করেছে সাউথ ইন্ডিয়াতে। ছোটনাগপুর প্ল্যাটুতেই আমরা সবথেকে বেশি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি পাবো, মানে বোকারো, ভিলাই, জামশেদপুর, আমাদের বার্নপুর, ঠিক আছে, যত বলো রাউরকেল্লা, সব কিন্তু এই রিজিয়নটাতেই রয়েছে। তো এটাই একমাত্র কারণ। পরবর্তীকালে প্রথম ধারওয়াড় প্ল্যাটুতে যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটা বানানো হয়েছিল সেটা হচ্ছে ভদ্রাবতী আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, আমাদের লিস্টে আছে, পরে বলছি তার কথা। আর আরেকটা কথা বলছিলাম যে একমাত্র তামিলনাড়ুর নেইভ্যালি বলে একটা জায়গা রয়েছে, যে জায়গাতে আমরা লিগনাইট কোল পেয়ে থাকি। এটা অনেক পরে আবিষ্কার হয়েছে, বাট অত অ্যামাউন্টে পাইও না, ঠিক আছে। তামিলনাড়ুর নেইভ্যালি, এটাও কিন্তু কোশ্চেনে এসছে, লিগনাইট কোল পাওয়া যায়। আচ্ছা চলো, তারপর কি বলছে না, হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইন ইন্ডিয়া। আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন বা প্রোডাকশানের জন্য সবথেকে বেশি আমরা কোলকে বার্ন করে থাকি অ্যাজ এ ফুয়েল, তবে সেখান থেকে স্টিম তৈরি করে তারপর সেই থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি। যতই আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি টুকটাক হোক না কেন, এখনও কিন্তু সবথেকে বেশি প্রোডাকশান এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকেই হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট চলো কি বলছে না, ভিলাই স্টিল প্ল্যান্ট সেট আপ করা হয়েছিল কার হেল্প নিয়ে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন তোমরা বহু পাবে, মানে দুর্গাপুর কার হেল্প নিয়ে করেছিলাম, বোকারো কার হেল্প নিয়ে করেছিলাম, ভিলাই কার হেল্প নিয়ে করেছিলাম। তার জন্য আমি তোমাদেরকে 4টে লেটার দিয়ে একটা নাম বলি, ঠিক আছে। ডক্টর বিধানচন্দ্র রায়, তোমরা সবাই চেনো, 1 জুলাই ডক্টরস ডে পালন করা হয়, ওয়েস্ট বেঙ্গলের সিএম ছিলেন একটা সময়। তাহলে আমি তার নাম ধরেই বলি যে ডক্টর বিধান রায় ঘোষ, ঠিক আছে। তোমরা চাইলে এই লেটারগুলো দিয়ে তোমাদের পছন্দ মতো অন্য নামও তোমরা ভাবতে পারো, বাট এগুলোকে এই অর্ডারে খালি মনে রেখো 4টে, তাহলে কিন্তু অনেক কোশ্চেনের এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। কিরম না, ডক্টর বিধান রায় ঘোষ, তাহলে ডি দিয়ে কি হয় বলো, দুর্গাপুর, ঠিক আছে। বলছি কি না, আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট কোনটা এবং কার হেল্প নিয়ে, কোন দেশের হেল্প নিয়ে আমরা বানিয়েছি। তাহলে দুর্গাপুরকে বানাবো, তারপরে যেটা আছে সেটা দিয়ে। বি মানে কে, ব্রিটেন, ঠিক আছে, তার মানে ইউকে হেল্প নিয়ে। তাহলে ব্রিটেনের হেল্প নিয়ে বানিয়েছি দুর্গাপুর, দুর্গাপুরকে বানিয়েছি ব্রিটেনের হেল্প নিয়ে। বি দিয়ে কি কি হয়, বোকারো আর ভিলাই, দুটোই হবে, ঠিক আছে। বোকারো আর ভিলাই কার হেল্প নিয়ে বানিয়েছি, আর মানে রাশিয়া, ঠিক আছে, রাশিয়ার হেল্প নিয়ে বানিয়েছি বোকারো আর ভিলাই। আর দিয়ে কি হয়, রাউরকেল্লা, ঠিক আছে, উড়িষ্যায় রয়েছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা বানিয়েছি কার হেল্প নিয়ে, জি মানে জার্মানি, ঠিক আছে। তাহলে এই 4টে দিয়ে, এই সবকটাই কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যে কোন দেশের হেল্প নিয়ে কাকে বানিয়েছি। তাহলে দুর্গাপুর হচ্ছে ব্রিটেন, ভিলাই আর বোকারো হচ্ছে রাশিয়া, আর রাউরকেল্লা হচ্ছে জার্মানি, ঠিক আছে। চলো নেক্সট কি আছে দেখি। বলছে বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড, ঠিক আছে, ভদ্রাবতী, কর্ণাটক। এটার কথাই বলছিলাম যে কোল যেহেতু বা ফুয়েলের যেহেতু ডেফিসিয়েন্সি ছিল, তাই প্রথম দিকে আমাদের সাউথ ইন্ডিয়াতে মানে ধারওয়াড় প্ল্যাটু রিজিয়ান মিনারেল রিচ হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেনি। তার কারণ সেখানে কোল পাওয়া যেত না। তাহলে কি হয়েছিল না, এম বিশ্বেশ্বরাইয়া, ওনার নাম তোমরা শুনেছো, তো যাকে বলা হয় যে মাইসোর সিটিটা বানিয়েছিলেন উনি, তো সেই উনি কিন্তু প্রথম হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করার একটা উদ্যোগ নিয়েছিলেন। কোথায় না, এই যে ভদ্রাবতী, ভদ্রা বলে একটা রিভার রয়েছে কর্ণাটকে, ভদ্রা রিভার এবং তুঙ্গ রিভার, এই তুঙ্গ আর ভদ্রা পরে একসাথে মিট করে নাম হয় তুঙ্গভদ্রা রিভার, যার নাম হয়তো তোমরা শুনেছো কিভাবে না, অ্যাজ এ ট্রিবিউটারি অফ কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভারের একটা ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে এই তুঙ্গভদ্রা রিভার, এবং তুঙ্গভদ্রা আর কৃষ্ণা রিভার যেখানে মিট করছে তাদের মাঝে যে দোয়াব রিজিয়ানটা, অর্থাৎ এই দুজনের মাঝে যে ল্যান্ড তাকে তো দোয়াব বলে, সেই দোয়াবটা খুব ফেমাস একটা হিস্টোরিক্যাল রিজিয়ান, সেটাকে আমরা বলি রায়চুর দোয়াব, ঠিক আছে। তাহলে এই যে তুঙ্গভদ্রা রিভার যে কৃষ্ণার ট্রিবিউটারি, সে অ্যাকচুয়ালি দুটো রিভার নিয়ে তৈরি হয়েছে, একটা তুঙ্গ একটা ভদ্রা। সেই যে ভদ্রা রিভার, সেই ভদ্রা রিভারের ওপর ড্যাম দিয়ে
ভদ্রা ড্যাম হাইড্রো ইলেকট্রিসিটি ডেভেলপ করে প্রথম আয়রন অ্যান্ড স্টিল বানানো হয়েছিল সাউথ ইন্ডিয়াতে, প্রথম স্টিল প্ল্যান্ট এম বিশ্বেশ্বরায়ের উদ্যোগে। এটার নাম তখন দেওয়া হয়েছিল মাইসোর আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। পরবর্তীকালে উনি মারা যাওয়ার পর আমরা বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট বলেছি এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া বা পেনিনসুলার ইন্ডিয়া বা ডেকান ইন্ডিয়া বললে আরও ভালো হয়, সাউদার্ন ইন্ডিয়ার প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, যেটা হাইড্রো ইলেকট্রিসিটি ডেভেলপ করে তবে তৈরি করা হয়েছিল, সেট আপ করা হয়েছিল। নেক্সট চলো, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এরকম বিভিন্ন শহরকে আমরা বিভিন্ন নামে চিনি নিক নেম হিসেবে। তাহলে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, এটা তোমরা হয়তো সবাই জানো যে ব্যাঙ্গালোরকে আমরা বলি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। সেরকম ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ডায়মন্ড মাইন মধ্যপ্রদেশের পান্নায় রয়েছে, কিন্তু ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রি অর্থাৎ ডায়মন্ড পলিশিং, ডায়মন্ড কাটিং, গয়নায় বসানো, এই সমস্ত কাজগুলো সুরাটে কিন্তু ফেমাস। তাহলে সুরাট গুজরাটে রয়েছে, তাপি রিভারের পাড়ে রয়েছে, এবং সুরাটে এই ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রি ফেমাস বলে তাকে আমরা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলে থাকি, বা ডায়মন্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তেমনি পার্ল ফিশিংয়ের জন্য ফেমাস ইন্ডিয়ার কোন সিটি? তাহলে তাকে আমরা পার্ল সিটি অফ ইন্ডিয়া বলবো, ঠিক আছে। পার্ল সিটি অফ ইন্ডিয়া কি না, তামিলনাড়ুর তুতিকোরিন, তামিলনাড়ুর তুতিকোরিন গালফ অফ মান্নারে রয়েছে, তাকে আমরা বলি পার্ল সিটি অফ ইন্ডিয়া। নেক্সট বলেছে দ্য ফার্স্ট মেজর পোর্ট ডেভেলপড আন্ডার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1947-এর পরে যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল র্যাডক্লিফ লাইন, তখন আমাদের এই ওয়েস্টার্ন ইন্ডিয়াতে সবথেকে ইম্পর্টেন্ট পোর্ট যেটা অর্থাৎ করাচি, এই করাচি কিন্তু চলে গেল পাকিস্তানের দিকে। তাহলে করাচি যেহেতু পাকিস্তানের দিকে চলে গেল, সেই জন্য আমাদের গুজরাটের এইখানে একটা পোর্টকে নতুন করে ডেভেলপ করা হলো, সেটা হচ্ছে কান্ডালা পোর্ট, যে গুজরাটের এখনও অবধি একমাত্র একটাই মেজর পোর্ট কান্ডালা, ঠিক আছে। গুজরাটে বাকি অনেক পোর্ট রয়েছে, সেগুলো সব মাইনর এবং মাইনর না হলেও সেগুলো সব প্রাইভেট পোর্ট, ঠিক আছে। গভর্নমেন্ট ওন্ড মেজর পোর্ট একটাই কান্ডালা। তো সেই জন্য যেহেতু ইন্ডিপেন্ডেন্সের পরে করাচি পাকিস্তানে চলে যাওয়াতে কান্ডালাকে নতুন করে ডেভেলপ করা হলো, তাই জন্য কান্ডালার একটা নিক নেম রয়েছে, সেটাকে বলা হয় দ্য চাইল্ড অফ পার্টিশন। দ্য চাইল্ড অফ পার্টিশন কোন পোর্টকে বলবো না, কান্ডালা পোর্টকে বলবো। এবং আরেকটা জিনিস, যেটা কান্ডালা পোর্ট কোথায় রয়েছে এর লোকেশান কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত। এখানে দুটো গালফ রয়েছে না গুজরাটে, একটা গালফ অফ কাচ, একটা গালফ অফ খাম্বাত। তাহলে কোথায় রয়েছে কান্ডালা পোর্ট? ভালো করে ম্যাপ দেখে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে কোন গালফে রয়েছে গুজরাটে, গালফ অফ খাম্বাত না গালফ অফ কাচ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের জেনে রাখা উচিত। কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে হতে পারে, তখন তোমাদের এই বেসিক আইডিয়াগুলো থাকলে তোমরা কিন্তু রাইট অ্যান্সার দিতে পারবে। এই জায়গায় টাইডাল অ্যাক্টিভিটি খুব ভালো হয় বলে ইন্ডিয়ার একমাত্র টাইডাল পোর্ট বলা হয় কান্ডালাকে। বিভিন্ন পোর্টের ইন্ডিয়ার বিভিন্ন নাম রয়েছে, যেমন একমাত্র রিভারাইন পোর্ট কাকে বলে, আমাদের কলকাতা হুগলিকে বলা হয়। কেরালার ব্যাকওয়াটারের কথা আলোচনা করছিলাম না একটু আগে, তাহলে কেরালাতে একটাই মেজর পোর্ট আছে, কি গো, কোচি পোর্ট। এই কোচি পোর্টকে তাহলে আমরা কি বলবো না, ব্যাকওয়াটার পোর্ট অফ ইন্ডিয়া। সেরকম কান্ডালাকে বলা হয় টাইডাল পোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো, অনেক ইনফরমেশান শেয়ার করছি, যদি ভালো লাগে, মনে হয় যে তোমাদের উপকারে আসবে এত ইনফরমেশান, রিভাইজ হচ্ছে খুব ভালো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে। চলো, বলেছে দ্য হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে হাইয়েস্ট ড্যাম কোনটা, অর্থাৎ সবথেকে হাইয়েস্ট অল্টিটিউডে কোন ড্যামটা সিচুয়েটেড, সেটা হচ্ছে ভাগীরথী রিভার, অর্থাৎ গঙ্গার যেটা অ্যাকচুয়ালি হেডওয়ার্ড স্ট্রিম, ভাগীরথী রিভারের ওপর রয়েছে, তেহরি গাড়ওয়াল ডিস্ট্রিক্টে রয়েছে। ড্যামটার নাম হচ্ছে তেহরি ড্যাম, উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে। উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল ডিস্ট্রিক্টে রয়েছে তেহরি ড্যাম। ভাগীরথী রিভার মানে গঙ্গার হেডওয়ার্ড স্ট্রিম। ভাগীরথী আর অলকানন্দা দেবপ্রয়াগে মিট করার পর তবে কিন্তু রিভারটার নাম হয় গঙ্গা। তেহরি ড্যাম কিন্তু ভাগীরথী রিভারের ওপর রয়েছে, এটা ইন্ডিয়ার হাইয়েস্ট ড্যাম। আরেকটা কোশ্চেন তোমাদেরকে করা হয় যে দ্য হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম ইন ইন্ডিয়া বা দ্য হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া যদি বলা হয়, তখন কিন্তু চলে আসবে সাতলেজের ওপর থাকা ভাকরা নাঙ্গালের কথায়। তাহলে ভাকরা নাঙ্গালকে শুধুমাত্র আমরা হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যামই বলবো না, দ্য লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট অফ ইন্ডিয়া যদি কোশ্চেন করা হয়, ঠিক আছে, সিম্পলভাবে দ্য লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট অফ ইন্ডিয়া, তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হবে ভাকরা নাঙ্গাল। এবার ভাকরা আর নাঙ্গাল দুটো কিন্তু আলাদা ড্যাম, ঠিক আছে, একসাথে আমরা নাম নিয়ে থাকি কারণ জাস্ট পরপরই রয়েছে। তাহলে দুটো ড্যাম ভাকরা
এবং নাঙ্গাল, দুটো আলাদা ড্যাম। এবং তাদের রিজার্ভারের নাম কি, এটাও খুব ফেমাস এবং বহুবার আর কি এসছে কোশ্চেনে, সেটা হচ্ছে গোবিন্দ সাগর লেক। এই গোবিন্দ সাগর যে নামটা রাখা হয়েছিল সেটা কিন্তু শিখদের যে দশম গুরু, গুরু গোবিন্দ সিংয়ের নামে, ঠিক আছে। পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বর্ডারে রয়েছে এই ভাকরা নাঙ্গাল ড্যামটা। তো যেহেতু হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাবে এন্টার করেছে সাতলেজ রিভার এবং ড্যামটা একদম বর্ডারে রয়েছে, তাহলে তার যে রিজার্ভারটা সেটা তো তার ব্যাক সাইডে থাকবে না, পেছন দিকে। তাহলে গোবিন্দ সাগর লেক কোন স্টেটে রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সবাই ভুল করে পাঞ্জাব মেরে আসবে, তা কিন্তু নয়। গোবিন্দ সাগর লেক কিন্তু হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে, কারণ ভাকরা নাঙ্গাল ড্যামটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের একদম বর্ডারে রয়েছে। তাহলে এটাই হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বা হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম বা লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট চলো কি বলছে, যে ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট ম্যানমেড ক্যানেল বা আর্টিফিশিয়াল ক্যানেল বা লংগেস্ট ম্যানমেড ক্যানেল। আরও ভালো হয় যদি বলা হয় যে ইরিগেশন ক্যানেল, ঠিক আছে, কারণ আরেকটা ক্যানেল রয়েছে যেটা ব্রিটিশরা শুরু করেছিল ইস্ট কোস্ট বরাবর। এই গোদাবরী যে ডেল্টা, সেইখানে কাকিনাড়া বলে একটা জায়গা আছে, সেইখান থেকে শুরু করে এরকম কোস্ট লাইন বরাবর আপ টু সেটা পন্ডিচেরি অবধি এক্সটেন্ডেড। এই ক্যানেলটার নাম হচ্ছে বাকিংহাম ক্যানেল। এই বাকিংহাম ক্যানেলটা কিন্তু সেই অর্থে বলতে গেলে ইন্ডিয়ার লংগেস্ট নেভিগেবল ক্যানেল, ঠিক আছে। এই সূক্ষ্ম ডিফারেন্সগুলো অনেক সময় কোশ্চেনে দেওয়া হয়। ইন্ডিয়ার লংগেস্ট নেভিগেবল ক্যানেল হলে বাকিংহাম ক্যানেল, আর ইন্ডিয়ার লংগেস্ট ইরিগেশন ক্যানেল হলে তখন হবে ইন্দিরা গান্ধী ক্যানেল, যে কোথায় রয়েছে না পাঞ্জাব থেকে শুরু করে আপ টু রাজস্থান হয়ে একদম ওয়েস্টার্ন রাজস্থান অর্থাৎ থর ডেজার্ট অবধি এক্সটেন্ডেড। তাহলে একে বানানোই হয়েছিল ওয়েস্টার্ন রাজস্থানকে ইরিগেশন প্রোভাইড করার জন্য। এর সম্বন্ধে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এর পরেরটাতেই ছিল যে ইন্দিরা গান্ধী ক্যানেল গেট ওয়াটার ফ্রম কোন রিভার বা কোন জায়গা থেকে এই ক্যানেলটা শুরু হয়েছে, সেটা হচ্ছে পাঞ্জাবের হারিকে। এই হারিকের কাছে সাতলেজ রিভারের ওপর আমরা একটা ব্যারেজ দিয়েছি, যেই ব্যারেজটার নামও হারিকে ব্যারেজ। সেই হারিকে ব্যারেজের পেছন থেকেই কিন্তু এই ইন্দিরা গান্ধী ক্যানেলটা কাট আউট করা হয়েছে। এবং আরও একটা নয়, দুটো ইনফরমেশান আছে। হারিকে এটা কিন্তু একটা ওয়েটল্যান্ড হিসেবে, একটা র্যামসার সাইট হিসেবেও চিহ্নিত হয়েছে পাঞ্জাবের। এবং এই হারিকের কাছেই, হারিকে ব্যারেজের জাস্ট আগেই সাতলেজের সাথে আরেকটা রিভার এসে মিট করছে, সেটা হচ্ছে বিয়াস রিভার, সাতলেজের একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। তাহলে বিয়াস আর সাতলেজের মিটিং প্লেস ওই হারিকে ব্যারেজ, হারিকে র্যামসার সাইট ওয়েটল্যান্ড এবং সেই হারিকে ব্যারেজ থেকেই ইন্দিরা গান্ধী ক্যানেল। নেক্সট কি বলছে, চলো বলছে নাগার্জুন সাগর এবং শ্রীশৈলম ড্যাম। এই দুটো ড্যাম আমরা কোন রিভারের ওপর পাই না কৃষ্ণা রিভারের ওপর পাই। খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণা রিভার মহারাষ্ট্র থেকে অরিজিনেট হয়ে কর্ণাটক হয়ে তারপর তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ বর্ডার দিয়ে, এদিক দিয়ে বর্ডার দিয়ে চলে গেছে আপ টু অন্ধ্রপ্রদেশ কোস্টে এসছে, ঠিক আছে। তো কৃষ্ণা রিভারের ওপর আমরা নাগার্জুন সাগর, শ্রীশৈলম এই দুটো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বর্ডার রিজিয়ানে পাওয়া যায়। নেক্সট বলছে সর্দার সরোবর ড্যাম, আরও একটা ইম্পর্টেন্ট ড্যাম। এই সর্দার সরোবর ড্যাম আমরা কোথায় পাই? গুজরাটে পাই, নর্মদা রিভারের ওপর। নর্মদা রিভারের ওপর মধ্যপ্রদেশে অনেক ড্যাম রয়েছে, একদম লাস্ট ড্যাম যেটা আমরা গুজরাটে পাই সেটাই হচ্ছে সর্দার সরোবর। এই সর্দার সরোবর ড্যাম, যে জায়গায় তোমরা জানো যে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, তাই না, বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু হয়েছে, এই সর্দার সরোবর ড্যাম হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতে লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট। ভালো করে শুনবে, শুধু ওয়েস্টার্ন ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে বলছি, সর্দার সরোবর ড্যাম হচ্ছে লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট। কারণ এই সর্দার সরোবর ড্যাম থেকে যে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয় সেটা 4টে স্টেট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, এই 4টে স্টেটে সাপ্লাই করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা চলো তারপর কি আছে দেখি। নেক্সট বলছে ইন্ডিয়ার লংগেস্ট ড্যাম। দেখো আবার এসছে, এর আগে আমরা হাইয়েস্ট পড়েছি, লার্জেস্ট পড়েছি, এবার এসছে লংগেস্ট ড্যাম। লংগেস্ট ড্যামকে না উড়িষ্যায় মহানদীর ওপর রয়েছে, উড়িষ্যার সম্বলপুর ডিস্ট্রিক্টে রয়েছে হীরাকুদ ড্যাম, ঠিক আছে। হীরাকুদ ড্যাম, এখানে আমি ছবিটা দেখিয়েছি, এটা হচ্ছে হীরাকুদ ড্যামের পিকচার। তাহলে মহানদীর ওপর হীরাকুদ, সম্বলপুর ডিস্ট্রিক্ট মনে রাখবে। এটা হচ্ছে লংগেস্ট ড্যাম, লেন্থ সব থেকে লম্বা, ঠিক আছে। তারপর বলছে মাল্টিপারপাস প্রজেক্ট অন চেনাব রিভার। শুধু আলাদা করে আমি একসাথে সব কটাকে দিয়ে দিয়েছি, কারণ বহুবার আলাদা আলাদা করে তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয় বাগলিহার প্রজেক্ট কার ওপর রয়েছে, ঠিক আছে, কিরু প্রজেক্ট কার ওপর রয়েছে, WBCS-এও এসেছিল, ঠিক আছে। তো চেনাব রিভারের ওপর অনেক কটা প্রজেক্ট রয়েছে,
চেনাব কিন্তু চেনাবের কথা আমাদের হলো, চন্দ্র আর ভাগা হিমাচল প্রদেশ থেকে তান্ডিতে মিট করে হিমাচল প্রদেশের পরে চেনাব রিভার কিন্তু জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি দিয়ে ফ্লো করেছে। তোমরা চেনাব ব্রিজের কথা হয়তো সবাই শুনে ফেলেছো এতদিনে, যে ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট রেল ব্রিজ চেনাব ব্রিজ হচ্ছে কোথায় হচ্ছে, জম্মু কাশ্মীরের রিয়াসি বলে একটা ডিস্ট্রিক্টে হচ্ছে। নামটা মনে রাখো, জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের নামটা কেন মনে রাখবো, কারণ কদিন আগে ওয়ার্ল্ডের সবথেকে বেশি লিথিয়াম ডিপোজিট পাওয়া গিয়েছিল, এরকম একটা খবরও আমাদের কাছে এসেছিল। তবে সেটা কতটা কি এক্সট্র্যাক্ট করা যাবে সেটা পরের কথা, কিন্তু সেই লিথিয়াম ডিপোজিটও কোথায় পাওয়া গেছে, এই জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টেই পাওয়া গেছে। চেনাব ব্রিজও কিন্তু সেই রিয়াসি ডিস্ট্রিক্টেই রয়েছে, চেনাব রিভারের ওপর ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেল ব্রিজ। আর এগুলো হচ্ছে চেনাব রিভারের ওপর যা যা প্রজেক্ট রয়েছে তাদের নাম, বাগলিহার, দুলহাস্তি, সালাল, কিরু, র্যাটলে, এই সমস্ত মাল্টিপারপাস প্রজেক্ট বা হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট আমরা চেনাব রিভারের ওপর পাবো। লংগেস্ট আর্ক ড্যাম, আর্ক মানে তো তোমরা জানো যে ধনুকের মতো আর কি, ঠিক আছে, তাহলে আর্কের মতো দেখতে, অর্থাৎ এই রকম ধরনের, এরকম লার্জেস্ট আর্ক ড্যাম কোনটা না, সেটা হচ্ছে পেরিয়ার রিভারের ওপর রয়েছে ইদুক্কি ড্যাম। কোথায় রয়েছে তাহলে, কেরালা। পেরিয়ার রিভারকে বলা হয় লাইফ লাইন অফ কেরালা, যেমন তিস্তাকে বলা হয় লাইফ লাইন অফ সিকিম, ঠিক আছে, তো সেরকম পেরিয়ারকে বলা হয় লাইফ লাইন অফ কেরালা। পেরিয়ার রিভারের ওপর ইদুক্কি ড্যাম, এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট আর্ক ড্যাম, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে ভিতরকণিকা ম্যানগ্রোভ। আমি তোমাদের আগের কোনো একটা ভিডিওতেও হয়তো বলেছিলাম যে ইন্ডিয়ার কোস্টাল রিজিয়নে প্রচুর ম্যানগ্রোভ পাওয়া যায়, এবং কোন স্টেটে কোন ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এবং কোন রিভার মাউথে রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করা হয়। যেমন ভিতরকণিকা, সুন্দরবনের পরে আমরা দেখব ভিতরকণিকাই হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ ইন্ডিয়া আফটার সুন্দরবন, ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট। তাহলে এই ভিতরকণিকা কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে ব্রাহ্মণী বৈতরণী রিভারের কম্বাইন্ড ডেল্টাতে, ব্রাহ্মণী এবং বৈতরণী উড়িষ্যায়। কিন্তু অনেক সময় তোমাদেরকে কোশ্চেনে অপশান এরমভাবে দেওয়া হয় যে ব্রাহ্মণীটা না দিয়ে যেগুলো মেন রিভার ইস্ট কোস্টে সেগুলো দেওয়া হয়। অর্থাৎ তোমাকে যদি বলে যে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এবং মহানদী, তাহলে এই চারটে অপশানের মধ্যে তখন তো ব্রাহ্মণী নেই, তখন আমরা দেখব যে এর কাছাকাছি বা এই চারটের মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা হবে, ঠিক আছে। তো সেই জন্য তখন আমাদেরকে অ্যান্সার হয়তো মহানদী করে আসতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটা একটু অস্পষ্ট আছে। মহানদী যে ডেল্টা সেইখানে কিন্তু ভিতরকণিকা নেই, ভিতরকণিকা রয়েছে কিন্তু ব্রাহ্মণী এবং বৈতরণী রিভারের ডেল্টায়, ঠিক আছে। আর মহানদী ডেল্টায় যদি বলো তাহলে পারাদ্বীপ, উড়িষ্যার একমাত্র মেজর সিপোর্ট পারাদ্বীপ রয়েছে মহানদী ডেল্টায়। ব্রাহ্মণী রিভারের মাউথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা আইল্যান্ড রয়েছে, যে আইল্যান্ডটার আগে নাম ছিল হুইলার আইল্যান্ড, পরে আমরা এটার নাম দিয়েছি এপিজে আব্দুল কালাম আইল্যান্ড, যে জায়গা থেকে ইসরো তার রকেট নয় মোস্ট প্রবাবলি মিসাইল টেস্টিং করে থাকে, ঠিক আছে। রকেট লঞ্চিং তো তোমরা জানো যে একটা রকেট লঞ্চিং প্যাড তো আমাদের শ্রীহরিকোটা ছিলই, যেটা পুলিকট লেকের মাউথে রয়েছে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা। তারপরে তামিলনাড়ুতে আরও একটা নতুন রকেট লঞ্চ প্যাড বানানোর উদ্যোগ নিয়েছে ইসরো। আর এই জায়গাটা অর্থাৎ এই হুইলার আইল্যান্ড বা আব্দুল কালাম আইল্যান্ড, যেটা ব্রাহ্মণী রিভারের মাউথে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মিসাইল টেস্টিং করা হয়, ঠিক আছে, ইসরো বা ডিআরডিও, যাই হোক। আচ্ছা চলো, তাহলে বাকি যে ম্যানগ্রোভগুলো সেগুলো আমি কয়েকটা বলে দিই। যেমন ভিতরকণিকা যেমন উড়িষ্যায় পেয়েছি আমরা, অন্ধ্রপ্রদেশে গোদাবরী ডেল্টাতে আমরা পাবো কোরিঙ্গা ম্যানগ্রোভ, ঠিক আছে, কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, এটাও একটা ম্যানগ্রোভ। কৃষ্ণা রিভারের ডেল্টায় আমরা পাবো কৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, ঠিক আছে, কৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। অন্ধ্রপ্রদেশ হয়ে গেল। তামিলনাড়ুতে আমি হয়তো আগের ভিডিওটাতেও তোমাদের সাথে আলোচনা করছিলাম যে কাবেরী ডেল্টায় একটা ম্যানগ্রোভ রয়েছে যার নাম পিছাভাড়া ম্যানগ্রোভ ফরেস্ট, এটাকে বলা হয় ওয়ার্ল্ডের লার্জেস্ট ইনহ্যাবিটেড ম্যানগ্রোভ ফরেস্ট। ইনহ্যাবিটেড অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে এখানে হিউম্যান সেটেলমেন্ট রয়েছে। সেই লার্জেস্ট ইনহ্যাবিটেড ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে পিছাভাড়াম, যেটা কাবেরী ডেল্টায় রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে যদিও। তো এই যে ম্যানগ্রোভ ফরেস্টটা, এটা স্পেশালিটি কি না, এটা হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে টাইগার পপুলেশন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে যে পয়েন্ট ক্যালিমেয়ার ম্যানগ্রোভ স্যাঞ্চুয়ারি, পয়েন্ট ক্যালিমেয়ার ম্যানগ্রোভ স্যাঞ্চুয়ারি ইন্ডিয়ার কোন স্টেটে রয়েছে। চলো,
তারপর বলছে যে কুলু মানালি হিমাচল প্রদেশে কোন নদীর পাড়ে রয়েছে? না বিয়াস রিভারের পাড়ে রয়েছে কুলু আর মানালি। ঠিক আছে, এই রিজিয়ানটা বিয়াস রিভারের পাড়ে, এবং বিয়াস রিভার অরিজিনেট হচ্ছে রোটাং পাসের কাছাকাছি রিজিয়ান থেকে, অর্থাৎ অটল টানেল রোটাং পাসের কথা বলছিলাম। রোটাং পাসের কাছাকাছি থেকে দুটো রিভার অরিজিনেট হচ্ছে, একটা রবি একটা বিয়াস। রবি নর্দার্ন সাইড থেকে আর বিয়াস সাউদার্ন সাইড থেকে। বিয়াস সাতলেজের সাথে মিট করে যাচ্ছে ইন্ডিয়ার ভেতরেই পাঞ্জাবের হারিকেতে, আর রবি পাঞ্জাব দিয়ে ফ্লো করে চলে যাচ্ছে পাকিস্তানে। চলো তারপর বলেছে সিঙ্গারেনি ইন তেলেঙ্গানা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তেলেঙ্গানার সিঙ্গারেনি আর মধ্যপ্রদেশের সিংরাউলি, এই দুটো জায়গা। ঠিক আছে, বারবার বহু পরীক্ষায় এসছে। মধ্যপ্রদেশের সিংরাউলি আর তেলেঙ্গানার সিঙ্গারেনি কেন ফেমাস? না এখানে আমরা কোল ডিপোজিট পেয়ে থাকি। একটু আগে যে কোল ডিপোজিটের কথা হচ্ছিল, যে ম্যাক্সিমাম কোল ডিপোজিট আমরা কোথায় পাবো? না ঝাড়খণ্ডকে বেস করে বা ছোটনাগপুর প্ল্যাটুতে। সেই ছোটনাগপুর প্ল্যাটুরই যদি একদম ওয়েস্টার্ন সাইডে চলে যাও, তাহলে আমরা ছত্তিশগড় মধ্যপ্রদেশের বাউন্ডারি পাই, বা এই তেলেঙ্গানাতে গোদাবরী রিভারের কিছুটা একদম লোয়ার কোর্সে কিছুটা রিজিয়ান পড়ে যায়, যেই জায়গাটাতেও আমরা কোল ডিপোজিট অল্প পেয়ে থাকি। তাহলে তেলেঙ্গানার সিঙ্গারেনি আর মধ্যপ্রদেশের সিংরাউলি দুটোতেই আমাদের কোল ডিপোজিট রয়েছে। নেক্সট বলছে আরবিআই কারেন্সি প্রিন্টিং প্রেস ওয়েস্ট বেঙ্গলে। দেখো কলকাতায় কিন্তু মিন্ট রয়েছে, যাকে বাংলায় বলে টাকশাল, যেখানে কিন্তু কয়েন তৈরি হয়। ঠিক আছে, কয়েন তৈরি হয়, কিন্তু নোট প্রিন্টিং প্রেস ইন্ডিয়াতে আরবিআই এর নিজস্ব খুব কমই রয়েছে, প্রাইভেট টুকটাক কিছু রয়েছে আর কি। তো তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শালবনী কোথায় পড়ে? না ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টে পড়ে। ঠিক আছে, ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টের শালবনীতে আরবিআই এর কারেন্সি প্রিন্টিং প্রেস রয়েছে। এই শালবনীর কাছে আরেকটা ফরেস্টের কথাও তোমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে আড়াবাড়ি ফরেস্ট। আড়াবাড়ি ফরেস্ট রিজিয়ান, যেটাও এই ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টে পড়ে। সেখানে কি হয়েছিল? ইন্ডিয়ার মধ্যে প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চালু হয়েছিল। ঠিক আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আড়াবাড়ি ফরেস্ট, সেটাও কিন্তু এই শালবনীর কাছেই পড়ে। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, একটু আগে বলছিলাম রাউরকেল্লা, তাহলে রাউরকেল্লা কার হেল্প নিয়ে হয়েছিল? তাহলে সেই ভাববো আমরা ডক্টর বিধান রায় ঘোষ, রায় মানে ঘোষ, তার মানে জার্মানি। ঠিক আছে, তাহলে রাউরকেল্লা কোন নদীর পাড়ে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, ব্রাহ্মণী রিভার। ঠিক আছে, দুটো রিভার, একটা হচ্ছে সাউথ কোয়েল আর একটা হচ্ছে শাঙ্খ। সাউথ কোয়েল আর আরেকটা হচ্ছে শাঙ্খ। এই দুটো রিভার ঝাড়খণ্ডের পালামৌ এর রিজিয়ান থেকে অরিজিনেট হয়ে সাউদার্ন সাইডে ফ্লো করেছে এবং উড়িষ্যায় এন্টার করে তারা দুটো একসাথে মিট করেছে। কে? সাউথ কোয়েল আর শাঙ্খ দিয়ে যে নামটা নিয়েছে সেটাই হচ্ছে ব্রাহ্মণী, এবং এই ব্রাহ্মণী রিভারের পাড়েই কিন্তু রয়েছে রাউরকেল্লা, উড়িষ্যার একমাত্র আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। আচ্ছা, নেক্সট বলেছে যে হুইচ পোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ লার্জেস্ট হিন্টারল্যান্ড। তাহলে মেজর পোর্টগুলোর কথাই যদি ধরা হয়, তাহলে লার্জেস্ট হিন্টারল্যান্ড মানে কি? না একে বাংলায় বলে পশ্চাৎভূমি। অর্থাৎ কোনো একটা মেজর পোর্ট, বন্দর রয়েছে, সমুদ্র বন্দর বা নদী বন্দর যাই হোক, তার মাধ্যমে যে জিনিসগুলো আমরা আমদানি করি সেগুলো ওই পোর্টের পেছন দিকে কতটা এরিয়ার মধ্যে, কতটা রিজিয়ানের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, অথবা ওই পোর্টের মাধ্যমে যা কিছু আমরা এক্সপোর্ট করি, রপ্তানি করি, সেটা সেই জিনিসগুলো তার পেছন দিকে কতটা জায়গার মধ্যে থেকে এসে ফাইনালি এই পোর্টের মাধ্যমে বেরিয়ে যায়, সেই ব্যাক সাইডে সেই রিজিয়ানটাকে বলা হয় হিন্টারল্যান্ড বা পশ্চাৎভূমি অফ ওই পোর্টটা। ঠিক আছে, তাহলে কলকাতা হলদিয়া পোর্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, গোটা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার যে স্টেটগুলো, সিকিম এবং তার সাথে সাথে নেপাল, ভুটান, এই সবটাই কিন্তু কলকাতা পোর্টের হিন্টারল্যান্ডের মধ্যে চলে আসে। কখনো কখনো উড়িষ্যার কিছু রিজিয়ানও চলে আসে। ঠিক আছে, তাই কলকাতা হলদিয়া পোর্টের হিন্টারল্যান্ড সব থেকে বড়। আফটার কলকাতা হলদিয়া পোর্ট যদি বলা হয় যে ইন্ডিয়াতে কোন পোর্টের হিন্টারল্যান্ড সব থেকে বড়, এই কোশ্চেনটা করে তোমার কলকাতা হলদিয়াটাই অপশানে দিল না। ঠিক আছে, মুম্বাই, চেন্নাই, কান্ডালা আর কোচি দিয়ে দিল। ঠিক আছে, তাহলে তখন কি করবে? না তখন ভাবতে হবে যে কোন পোর্ট কোথায় রয়েছে। ঠিক আছে, তাহলে তখন কান্ডালা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ কান্ডালা পোর্ট হচ্ছে আমাদের নর্দার্ন মোস্ট পোর্ট, এবং কান্ডালা পোর্টের পরে মানে আমরা দেখবো যে গোটা আমাদের নর্থ ইন্ডিয়া, ঠিক আছে, আপ টু জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ, যাই হোক, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই সবটাই কিন্তু মধ্যপ্রদেশ, গুজরাট, সবটাই কান্ডালা পোর্টের হিন্টারল্যান্ডের মধ্যে চলে আসে। তাই কলকাতা হলদিয়ার পরে কান্ডালা হবে রাইট অ্যান্সার।
আচ্ছা, আমি লাস্ট ইয়েতে এখানে দিয়েছি যে কান্ডালা পোর্ট কোথায় সিচুয়েটেড। তাহলে গালফ অফ কাছে রয়েছে কান্ডালা পোর্ট। এই ওপরেরটাকে আমরা বলি গালফ অফ কাচ, আর নিচেরটাকে আমরা বলি গালফ অফ খাম্বাত। এটাকে বলা হয় কাচ পেনিনসুলা, এটাকে বলা হয় কাথিয়াওয়াড় পেনিনসুলা। নর্মদা, তাপি, মাহি, সবরমতী, গুজরাটের এই যে ইম্পর্টেন্ট রিভারগুলো, তারা কোথায় গিয়ে পড়েছে না গালফ অফ খাম্বাতে গিয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে এই গুজরাট। চলো, এটাই ছিল আমাদের আজকের মতো লাস্ট 50টা ওয়ান লাইনার হয়ে গেল। তাহলে তার সাথে সাথে আরও অনেক অনেক ইনফরমেশান হলো। আশা করি তোমরা রেগুলারলি সিরিজটা ফলো করো, আগামী যে কোনো পরীক্ষায় প্রচুর জিওগ্রাফি কোশ্চেন কমন পাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দাও। আর তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আরও বিভিন্ন সাবজেক্টের ওপর, ইম্পর্টেন্ট টপিকের ওপর এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।